খবরদার, একখানা গয়নাতেও হাত দিও না। আমাকে একা দেখে দু চারজন লাঠি সোটা ও ছোড়া ছুরিকা নিয়ে ভয়ঙ্কর মূর্তিতে উঠে দাঁড়াবার চেষ্টা করার সাথে সাথেই আমি কোমর থেকে দুই হাতে দুটো পিস্তল বের করে শূন্যে দুটো গুলি ছুড়লাম। যে ওঠার চেষ্টা করছিল মৃত্যুর ভয়ে ভীত হয়ে বসে পড়ল। এর মধ্যে ইন্সপেক্টর সাহেব দলবল নিয়ে উপস্থিত হলেন। আমি পুনরায় পিস্তল তুলে বললাম, খবরদার, যে একটুও নড়াচড়া করবে তার প্রাণ এক্ষুনি যাবে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র সরকারের লেখা গোয়েন্দা কাহিনী দিনে ডাকাতি। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প দিনে ডাকাতি। গোয়া বাগানে শ্রী হরিমোহন দত্ত নামে একজন খুব ধনী মানুষ থাকতেন। তার প্রায় 5-6টা ছেলে মেয়ে জন্মেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা মেয়ে ছাড়া সবাই খুব অল্প বয়সেই মারা যায়। তাই হরিমোহন বাবু মেয়ে মৃন্ময়ীর প্রতি খুবই স্নেহশীল ছিলেন। এক মুহূর্তের জন্যও তাকে চোখের আড়াল করতেন না। সময় যেতে মৃন্ময়ী বড় হলো। তাকে পরের ঘরে পাঠিয়ে হরিমোহন বাবু এবং তার স্ত্রী কিভাবে থাকবেন সেটাই সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে উঠল। যখন মৃন্ময়ীর বয়স প্রায় 11 বছর পেরিয়ে যাচ্ছে, তখন একদিন হরিমোহন বাবুর স্ত্রী তাকে বললেন, আর কতদিন মেয়ের মায়ায় আটকে থাকবে? আর তো বিয়ে না দিলে ভালো দেখায় না, লোকে কি বলবে? লোকে তো আর আমার কষ্ট বোঝে না। তারা তো জানে না আমি কতজনকে হারিয়ে কত ঠাকুর দেবতা পুজো দিয়ে তবে ওই একমাত্র রত্নটিকে বাঁচিয়ে রেখেছি। এই লক্ষ্মীকে আমি কার ঘরে পাঠিয়ে দেব বলো? তুমি তো মেয়ে মানুষের মতো কথা বলা শুরু করলে দেখছি। যেসব কথা আমার মুখ দিয়ে বেরোনো উচিত ছিল, তোমার মুখে সেই সব কথা। হরিমোহন বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অল্প দিনের মধ্যেই পাত্র ঠিক হলো। হরিমোহন বাবু পাকা দেখা সেরে এলেন এবং তার পরের দিন বরপক্ষ থেকে মৃন্ময়ীকে পাকা দেখতে আসবে একথা তিনি স্ত্রীকে জানালেন। স্ত্রীর আনন্দ আর ধরে না। সময় মতো বরপক্ষ থেকে 5-6 জন ভদ্রলোক এলেন। ভেতরে মেয়েকে সাজানোর জন্য একটা জোর হুলুস্থুলু পড়ে গেল। হিরে জহরত মণি মুক্ত ও সোনার গয়নায় মৃন্ময়ীর শরীর মাথা থেকে পা পর্যন্ত ভরে গেল। মৃন্ময়ীর মা বললেন, তোরা তো ওই কয়েকটা গয়নাতেই মেয়ের গা ভরিয়ে দিলি, আর সব হিরে জহরত গয়না পরাবি কোথায়? এর উপর আর বেশি গয়না পরাতে গেলে এক পাও চলতে পারবে না। মৃন্ময়ীর যত রকমের গয়না ছিল তা সব তাকে পরানো গেল না দেখে কর্ত্রী কিছুটা দুঃখ পেলেন। ওদিকে বাইরে খুব ডাকাডাকি পড়ে গেল। মৃন্ময়ীকে পাঠিয়ে দেওয়ার জন্য বারবার চাকর আসতে লাগলো। তাই বাধ্য হয়ে গয়না পরা মৃন্ময়ী বাইরে গেল। প্রশ্নের পর বরকর্তা মৃন্ময়ীর হাতে 10টা মোহর দিয়ে পাকা দেখা পর্ব শেষ করলেন। ভীত লজ্জায় গুটিয়ে যাওয়া মৃন্ময়ী তখন ধীরে ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করল। হরিমোহনবাবু আত্মীয়দের রীতিমতো আপ্যায়ন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য ব্যস্ত হলেন। সেই সময় বাড়ির ভেতরে একটা খুব বড় গন্ডগোল হল। সেটাই জানতে পেরে হরিমোহনবাবু দৌড়ে ভেতরে আসলেন। শুনলেন তার এক প্রতিবেশিনী অজ্ঞান হয়ে গেছেন। তিনি বললেন, তোমরা এত গোলমাল করো না, বাইরে যারা এসেছেন তারা তাহলে না খেয়েই চলে যাবেন। আমার এত আয়োজন সব মিথ্যে হবে। ওর দেখছি অজ্ঞান হওয়ার রোগ আছে। লোকের ভিড়ে আর গোলমালে হঠাৎ সেই রোগে আক্রান্ত হয়েছে। মুখে হাতে জল দিলেই এই মুহূর্তেই জ্ঞান ফিরে আসবে। অন্যান্য প্রতিবেশিনী মহিলারা তখন আর গোলমাল না করে সেই অজ্ঞান মহিলার মুখে জল ছেটাতে লাগলেন।
গয়না পরা মৃন্ময়ী সেই গোলমালের মধ্যে পড়ে সেই জায়গাতেই দাঁড়িয়েছিল। হরিমোহন বাবু তাকে দেখে বললেন, মা, একগা গয়না পরে তুমি এখানে দাঁড়িয়ে কেন? গয়না টয়না সব উপরে তোমার ঘরে খুলে রেখে বাক্সে ভরে ফিরে এসে এখানে দাঁড়িয়েও। হরিমোহন বাবু বাইরের বাড়িতে চলে গিয়ে আবার বরপক্ষের ভদ্রলোকদের আদর আপ্যায়ন করতে লাগলেন, যেন কিছুই হয়নি, যেন দুশ্চিন্তার কোনো কারণই নেই। ফিরে এসে দেখেন সেই অজ্ঞান মহিলার জ্ঞান ফিরে এসেছে। তিনি চোখ খুলছেন, কিন্তু তখনও কথা বলতে পারছেন না। বরপক্ষের ভদ্রলোকদের পান এবং ভোজন শেষ হলে তারা বিদায় নিলেন। হরিমোহনবাবুও ভেতরে আসলেন। ভেতরে এসে তিনি যা শুনলেন তাতে তার মাথা ঘুরে গেল। চোখের সামনে সমস্তই অন্ধকার দেখলেন। হরিমোহনবাবু শুনলেন যে তার মেয়ে মৃন্ময়ীর সমস্ত গয়না, যার দাম প্রায় 3.5 লক্ষ টাকা, যা মৃন্ময়ী তাড়াতাড়ি খুলে সামনের একটা টিনের বাক্সের মধ্যে রেখে নিজের ঘরে চাবি দিয়ে নিচে নেমে গিয়েছিল, সেই টিনের বাক্সটি সমস্ত গয়না সমেত চুরি হয়ে গেছে। ঘরের দরজা মৃন্ময়ী যেমন বন্ধ করে রেখে গিয়েছিল ঠিক সেই রকমই বন্ধ আছে, অথচ বাক্স সমেত গয়না নেই। হরিমোহনবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্ত্রী ও মৃন্ময়ী তার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে হরিমোহনবাবু একটু শান্ত হলে তিনি বললেন, থাক, তোমরা এখন কেউ কোনো গোলমাল করো না। আমি বাড়ির 2 দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিচ্ছি। কেউ যেন আমার অনুমতি ছাড়া বাইরে যেতে না পারে। তারপর যা করার তা আমিই করছি। এই বলে তিনি বাইরে চলে গেলেন। তাঁর আদেশ মতো বাড়ির ভেতরের এবং বাইরের দরজা বন্ধ হয়ে গেল। বাড়িতে যারা ছিলেন তারা আর কেউ বাইরে যেতে পারলেন না। হরিমোহনবাবু একজন বিশ্বাসী কর্মচারীর হাতে একটা চিঠি দিয়ে বললেন, তুমি একটি 2nd ক্লাস গাড়ি ভাড়া করে এখনই ডিটেকটিভ অফিসে যাও এবং সুপারিনটেন্ডেন্ট সাহেবকে আমার এই চিঠিখানা দাও। চিঠি পড়লেই তিনি তোমার সঙ্গে একজন দক্ষ গোয়েন্দা পাঠিয়ে দেবেন। তুমি সেই গোয়েন্দাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। কর্মচারী ঠিক আছে বলে চলে গেল। হরিমোহনবাবু আবার মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলেন। সঠিক সময়ে সে ফিরে আসলো। খুব আগ্রহের সঙ্গে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ওই তোমার সঙ্গে আর কেউ আসেননি? সে লোকটি উত্তর দিল, না বাবু। হরিমোহনবাবু অবাক হয়ে বললেন, সে কি? তা আমি বলতে পারি না বাবু, এই চিঠির জবাব দিয়েছেন। এই বলে সেই লোকটি তার জামার পকেট থেকে একটা চিঠি বার করে হরিমোহনবাবুর হাতে দিলেন। খুব আগ্রহের সঙ্গে তিনি চিঠির খাম খুলে পড়তে লাগলেন। মহাশয়, আপনার চিঠিতে সমস্ত ঘটনা জানতে পারলাম। আপনি বিশেষ চিন্তিত বা উদ্বিগ্ন হবেন না। অল্পক্ষণের মধ্যেই একজন গোয়েন্দা আপনার সাথে দেখা করবেন। তিনি যেসব কথা জিজ্ঞাসা করবেন তার উত্তর দিতে একটুও দ্বিধা করবেন না। তিনি গোয়েন্দাগিরিতে একজন খুব দক্ষ এবং বুদ্ধিমান ব্যক্তি। আমি আশা করি তার বুদ্ধির জোরে তাড়াতাড়ি আপনি চুরি যাওয়া গয়নাগুলো ফেরত পাবেন। চিঠি পড়ে হরিমোহনবাবু তার সেই বিশ্বাসী লোকটিকে বিদায় দিলেন। সে চলে যেতে না যেতেই আর একজন অপরিচিত ব্যক্তি সেই ঘরের মধ্যে প্রবেশ করল। রীতিমতো আপ্যায়ন করে আসা ভদ্রলোকটিকে সঠিক আসনে বসিয়ে হরিমোহনবাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি গোয়েন্দা অফিস থেকে আসছেন? আপনার নাম? হরিদাস। হরিমোহনবাবু তখন গয়না চুরির কথা হরিদাস গোয়েন্দাকে বললেন। তিনি সমস্ত কথা শুনে জিজ্ঞাসা করলেন, আপনার এই বাড়িটা কতটা জমির ওপর তৈরি? কেন এ কথা জিজ্ঞেস করার কারণ? কারণ আছে, না থাকলে আপনাকে এ কথা আমি জিজ্ঞাসা করবই বা কেন? জমি প্রায় 4 বিঘা হবে। বাড়িতে পুকুর আছে? আছে আছে আছে। আপনাদের এই বাড়িতে পরিবার কজন?
চাকর ও অন্যান্য লোক ছাড়া 9 জন। চাকর এবং অন্যান্য লোক কতজন? তা প্রায় 17 জন। আমি একবার ভেতরে যেতে চাই। চলুন চলুন, বাড়ির ভেতরে আমি আপনার যাওয়ার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করে রেখেছেন? আত্মীয় স্বজন যারা আমার মেয়ের বিয়ের পাকা দেখা উপলক্ষে এসেছিলেন তাদের সবাইকে একটি ঘরে বসে থাকতে বলেছি। কিরকম? হরিমোহন তখন ব্যবস্থার কথা বললেন। তাহলে আমার আসার কথাটা সবাই জানতে পেরেছেন, তাই তো? হ্যাঁ, সবাই যে জানতে পেরেছেন এ কথা আমি বলতে পারি না, তবে আমার স্ত্রীকে এ কথা বলেছি বটে। তিনি হয়তো অপরের কাছে বলতেই পারেন। তা বোধহয় বলবেন না। না বললেও আপনি যে হুকুম জারি করেছেন তাতে তাদের এরকম অনুমান করাও অস্বাভাবিক নয়। এখন তা বুঝতে পারছি। আপনার আত্মীয় কুটুম্বদের এভাবে আটকে রাখাটা আমার মতে খুবই খারাপ কাজ হয়েছে। তাহলে কি করব? তারা যে যেখান থেকে এসেছেন তাদের সেইখানে যাওয়ার জন্য পেছনের দরজাটা খুলে দিন। হরিদাস গোয়েন্দার কথা শুনে বাধ্য হয়ে হরিমোহন বাবু তাই করলেন। অনেকেই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন, কেবল হরিমোহন বাবুর স্ত্রী তাদের নানা কথা বলে ভুলিয়ে রেখেছিলেন। এখন কর্তার হুকুম পেয়ে বিদায় দিলেন। যখন বাড়ি প্রায় খালি হয়ে আসলো সেই সময় হরিমোহন বাবু হরিদাসকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। যে ঘরে মৃন্ময়ী ঘুমতো প্রথম সেই ঘরেই হরিদাস গোয়েন্দাকে নিয়ে হরিমোহন উপস্থিত হলেন। একটি জানলার কাছে গিয়ে হরিদাস জিজ্ঞাসা করলেন, এই যে পাশে পুকুরটা দেখা যাচ্ছে এটা কি আপনার বাড়িরই অংশ? হ্যাঁ। পুকুরের জলের অবস্থা কেমন? খুব ভালো নয়। হরিদাস আবার সেই দিকে চোখ ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, পুকুরের চারপাশে যে নানা রকমের গাছপালা দেখা যাচ্ছে ওগুলোও আপনার সম্পত্তির মধ্যে ধরা হয়, তাই না? আগে হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে যে টিনের বাক্সটার মধ্যে গয়না এনে রেখেছিলেন সেই বাক্সটার মতো আর অন্য কোনো বাক্স আপনার বাড়িতে আছে নাকি? আছে। আমাকে একবার দেখাতে পারেন? পারি। তবে দেখান। এইখানে নিয়ে আসতে বলবো? অন্য কাউকে হুকুম করার দরকার নেই, আপনি নিজের হাতেই সেটা নিয়ে আসুন। ঠিক আছে। হরিমোহনবাবু ঠিক আছে বলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। হরিদাস এই সুযোগে সেই ঘরটার যেখানে যা কিছু ছিল তা ভালো করে দেখে নিলেন। হরিমোহনবাবু টিনের বাক্সটা নিয়ে আসলে হরিদাস গোয়েন্দা বললেন, আচ্ছা, বাক্সটা এখন আপনি যেখানে ছিল সেখানে রেখে আসতে পারেন। আর কি করতে হবে আদেশ করুন। আপনার মেয়ে মৃন্ময়ীকে একবার এইখানে ডেকে আনতে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তাকে একবার আমার কাছে ডেকে আনবেন কি? আড়ালে ডেকে আনবো? না না, তার কোনো প্রয়োজন নেই, প্রকাশ্যেই সবার সামনে ডেকে আনাই ভালো সিদ্ধান্ত। হরিমোহন বাবু সেটাই করলেন। মৃন্ময়ী এসে হরিদাসের সামনে দাঁড়ালো। হরিদাস জিজ্ঞাসা করল, আচ্ছা মা, তুমি গায়ের সব গয়না খুলে এই ঘরের একটা টিনের বাক্সের মধ্যে রেখেছিলে, তাই না? জল ভরা চোখে মৃন্ময়ী হরিদাসের মুখের দিকে তাকালো, বলল, আচ্ছা, তখন ঘরে কে ছিল? কেউ না। তুমি যখন ওপরে উঠেছিলে তখন আর কাউকে দেখেছিলে? না। কেউ তোমার সঙ্গে ওপরে ওঠেনি? না। তুমি ভালো করে পিছনে ফিরে দেখেছিলে? হ্যাঁ। আচ্ছা, গয়নাগুলো তাড়াতাড়ি টিনের বাক্সর ভেতর রেখে বাক্সের চাবি বন্ধ করেছিলে? হ্যাঁ, করেছিলাম। তারপর আবার ঘরে চাবি দিয়ে নিচে নেমে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যাওয়ার সময় চাবি টেনে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। তুমি যখন ঘরে চাবি দিয়ে নেমে গিয়েছিলে তখন নিচে সেই অজ্ঞান মহিলার কি অবস্থা হলো তা জানার জন্য তুমি খুবই ব্যস্ত হয়েছিলে, তাই না? আগে হ্যাঁ। তার মানে ঘরের জানলাগুলো সেই তাড়াহুড়োয় বন্ধ করে যাওয়ার সময় পাওনি? না। জানলাগুলো এখন যেমন খোলা আছে তখনও কি ওরকমই খোলা ছিল? হ্যাঁ, জানলাগুলো বন্ধ করে যাওয়ার আমার কোনো দরকার ছিল না। কেন? জানলায় সব লোহার গড়াত দেওয়া আছে, ওখান দিয়ে তো আর চোর আসতে পারে না। তাহলে জানলা বন্ধ করার কথাটা তোমার তখন মনে এসেছিল? না। তবে চোর আসার কথাটা মনে হলো কেমন করে? সেটাও কিছু মনে আসেনি। তবে কেন তুমি এইসব কথা বলছো? জানলায় লোহার গড়াত না দেওয়া থাকলে
থাকলে যে সময় আমিও ঘরে বাক্সে চাবি দিয়েছিলাম সেই সময় জানলা বন্ধ করার কথাও নিশ্চয়ই মনে পড়তো। আমার সে ব্যাপারে কোনো কথাই মনে আসেনি। বেশ, তুমি এখন যেতে পারো। যখন মৃন্ময়ী চলে গেল তখন হরিমোহন বাবু হরিদাসের দিকে ফিরে বললেন, আমি ভাবছিলাম এই যে আপনি... আরে আপনি আমতা আমতা করছেন কেন? আমার কাছে কোনো কথা লুকিয়ে আপনার কোনো লাভ নেই। বরং সব কথা পরিষ্কার করে বললে আমার পক্ষেই ভালো। কি বলতে ইচ্ছে করছে স্বচ্ছন্দে আপনি বলতে পারেন। না, এমন কিছু নয়, তবে কি জানেন, আপনি এতক্ষণ আমার মেয়েকে যে সব কথা জিজ্ঞাসা করেছিলেন তাতে আমার মনে হচ্ছিল আপনি অকারণে সময় নষ্ট করছেন। কেন? আমার কথাগুলো কি আপনার ফালতু কথা বলে মনে হচ্ছিল? হরিমোহন বাবু চুপ রইলেন। কি উত্তর দেবেন ঠিক করতে পারলেন না। হরিদাস গোয়েন্দা তখন বললেন, আর এই ঘরে আমার বিশেষ কোনো কাজ নেই। আমি এখন বাড়ির বাইরে যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোন দিকে যেতে চান বলুন? ওই যে জানলার বাইরে একতলার ছাদ দেখা যাচ্ছে না, সেটা কি আমায় বলুন? ওটা আমার রান্নাঘরের ছাদ। ওটার বাম দিকে চাকরদের মহল এবং দক্ষিণ দিকে ঝি চাকরদের মহল। এক একটা মহলে কয়টি করে ঘর আছে? রান্নাঘরে দুটি বড় এবং দুটি ছোট ঘর আছে। দুটি বড় ঘরে কি হয়? একটা নিরামিষ আর অন্যটি আমিষ রান্নাঘর। দুই ঘরে দুজন ব্রাহ্মণ রান্না করে থাকে। আর দুটি ছোট ঘরে কি হয়? দুটি ঘরে ওই দুজন ব্রাহ্মণ ঘুমায়। ব্রাহ্মণরা কি বাড়ির ভেতরে এসে ভাত দিয়ে যায়? পুরুষদের দিয়ে যায় বটে, কিন্তু মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। আপনাদের খাওয়া দাওয়া কোথায় হয়ে থাকে? সবাই এক জায়গায় খান না, পুরুষেরা বাইরে এবং মহিলারা ভেতরে খান। বাইরের মহলে যে জায়গায় পুরুষেরা খান আমি সেই জায়গাটা একবার দেখতে ইচ্ছা করি। হরিমোহন বাবু, আচ্ছা ঠিক আছে বলে হরিদাস গোয়েন্দাকে নিয়ে মৃন্ময়ীর ঘর থেকে বের হলেন এবং পাশের একটা সরু রাস্তা দিয়ে বাইরের খাবার ঘরে উপস্থিত হয়ে বললেন, এই আমাদের খাবার ঘর। হরিদাস গোয়েন্দা দেখলেন যে তিনি যে ঘরে উপস্থিত হয়েছেন তা ঠাকুর দালানের এক কোণা। ঠাকুরের দালানগুলো সাধারণত উঁচু হয়ে থাকে, এমনকি কারো কারো চারপাশ ঘেরা দোতলা ঘরগুলোর সাথে ঠাকুর দালান সমান উঁচু করে ছাদ মিলিয়ে দেওয়া হয়। হরিমোহন বাবুর ঠাকুর দালানটিও উঁচু, দোতলা ঘরগুলোর সাথে প্রায় সমান। বাইরের বাড়ির চারদিক ঘেরা ঘরগুলোর ছাদের সাথে ঠাকুর দালানের ছাদ সমান করে তৈরি করা। ঠাকুর দালানের দুপাশে দোতলার দুটি হলঘর। সেই হলঘরের সামনে দিয়ে বাইরের বাড়ি থেকে ভেতরের বাড়ি যাওয়া আসার রাস্তা। দালানের দুপাশেই এই রকম ব্যবস্থা। হরিদাস গোয়েন্দা সেই হলঘরে প্রবেশ করে দেখলেন তার পশ্চিম দিকে একটা দরজা খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সেই দরজা দিয়ে বেরিয়ে এসে সামনের বারান্দায় দাঁড়ালেন। দেখলেন সেই টানা বারান্দা একটানা সদর বাড়ি থেকে ভেতরের বাড়ি পর্যন্ত যোগাযোগ স্থাপন করে রয়েছে। তিনি সেই বারান্দা দিয়ে সামনে এগোতে লাগলেন। বারান্দার কিছুটা দূরে গিয়েই একটা একতলা ছাদের সাথে মিশে গেল। হরিমোহন বাবু বললেন, এইটি আমার চাকরদের মহল। নিচে যে ঘরগুলোতে আমার চাকরেরা থাকে এটা তারই ছাদ। আচ্ছা, এর ওপরে ওঠার সিঁড়ি কোথায়? ঝি চাকরদের মহলে ছাদে ওঠার সিঁড়ি নেই। ঝি চাকরদের মহলের সাথে ভেতরে যাওয়ার ও আসার জন্য আলাদা ব্যবস্থা আছে। ঝি চাকরদের মহল থেকে ভেতরে যাতায়াতের কোনো উপায় নেই। ভেতরে তাদের ঢুকতে দেওয়ার হুকুম নেই। তারা এই দিক দিয়ে বাইরের বাড়িতে যাতায়াত করে। এই বলে হরিমোহন বাবু হরিদাস গোয়েন্দাকে নিচের তলার দিকে একটা দরজা দেখালেন। আচ্ছা, ঝি চাকরদের ও রান্নাঘরের এই তিন মহলে কোনো যোগাযোগ আছে? না, তবে এই তিনটি মহলের বাইরের দিক দিয়ে অর্থাৎ পুকুরের দিকে সবারই এক একটা দরজা আছে। ঝি চাকরদেরও অন্য মহলের মাঝে পুকুরের দিকে লম্বা টানা পাঁচিল দেওয়া থাকতে আত্মীয় পরিজন সবাই ভেতর থেকে সেই মহল দিয়ে পুকুরে যাতায়াত করে থাকেন।
এই কারণে ঝি চাকরদের মহলের সাথে রান্নাঘর ও চাকরদের মহলের সাথে কোনো যোগাযোগ নেই। তবে রান্নাঘর ও চাকরদের মহলের এই দুটোরই পুকুরের দিকে একটা দরজা থাকতে এক প্রকার যোগাযোগ আছে বলা যেতে পারে। অর্থাৎ চাকরদের মহল থেকে পুকুরের দিকে দরজা দিয়ে বাইরে বেরিয়ে রান্নাঘর থেকে চাকরদের মহলেও আসা যায়। আমার চাকররা সবাই ঠিক বেলা 1টার সময় রান্নাঘরের বারান্দায় পাতে বসে, আর ব্রাহ্মণরা তাদের ভাত ও তরকারি পরিবেশন করেন। খাওয়া দাওয়া ছাড়া চাকরদের সাথে রান্নাঘরের আর কোনো সম্পর্ক নেই। ঝি চাকরেরা ভেতরে খায়, সুতরাং তাদের সাথেও ব্রাহ্মণদের এবং চাকরদের মহলের সাথে কোনো সম্পর্ক নেই। এই 3টি মহলের ছাদে ওঠার কি সিঁড়ি ওই একটাই মাত্র? হ্যাঁ, ঝি চাকরদের মহল থেকে ছাদে ওঠার সিঁড়ি নেই, কেবল রান্নাঘরের মহল থেকে ছাদে ওঠা যায়। এই সিঁড়ি দিয়ে উঠে ব্রাহ্মণরা বাইরের বাড়িতে যে হলঘর দেখে এসেছেন সেই ঘরে খাবারের জিনিস নিয়ে গিয়ে পরিবেশন করে। হরিদাস গোয়েন্দা এইরকম কথা বলতে বলতে রান্নাঘরের মহলের ছাদে এসে দাঁড়ালেন। এদিকে ওদিকে চারিদিকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এই দক্ষিণ দিকে আপনার ভেতরের মহল, তাই না? আগে হ্যাঁ। আর এইটি মৃন্ময়ীর ঘর, তাই তো? মানে এই ঘরেই আমরা এইমাত্র প্রবেশ করেছিলাম। আগে হ্যাঁ হ্যাঁ। চলুন, আমার কাজ শেষ হয়েছে, আর আমার কিছু দেখার নেই। তখন তারা দুজনে বাইরের ঘরে এসে বসল। হরিমোহন জিজ্ঞাসা করলেন, আপনি কিছু ঠিক করতে পেরেছেন কি? আপনার গয়নার রাশি পাওয়া যেতে পারে, বোধহয় আমি চোর ধরতেই পারবো। হরিমোহন খুবই অবাক হয়ে বললেন, আমি কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছিল আপনি এতক্ষণ অকারণে সময় নষ্ট করছেন। গোয়েন্দারা অকারণে সময় নষ্ট করে না, এ কথা আপনার মনে থাকা উচিত। সামান্য 1 ফোঁটা রক্তের চিহ্ন দেখে আমরা খুনি আসামি ধরে থাকি, সামান্য 1 গাছি চুল দেখে আমরা ডাকাতির খোঁজ করতে পারি। কত সামান্য বিষয় থেকে আমরা আমাদের কাজের সূত্র বের করে নিই। হরিদাস আরও কি কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু হরিমোহন বাবু আরও বেশি আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, আমার বাড়িতে এদিক ওদিক ঘুরে আপনি এমন কি সূত্র পেলেন যাতে আপনি এতদূর আশা ভরসা করছেন? সে কথা আমি এখন আপনাকে কিছুই বলতে পারছি না। তবে আপনি এখন কি করবেন? কি করব সেটাও আপনাকে আমি এখন কিছুই বলতে পারি না। এই বলে হরিদাস হরিমোহন বাবুর কাছ থেকে বিদায় নিলেন। হরিমোহন বাবু হরিদাস গোয়েন্দার ভাবগতি দেখে কিছুই সিদ্ধান্ত করতে পারলেন না। হরিদাস গোয়েন্দার সুখ্যাতি তিনি সংবাদপত্রে পড়েছেন, সুতরাং গোয়েন্দা অফিস থেকে তার কাজে হরিদাস গোয়েন্দাকে পাঠানোতে খুব আনন্দ হয়েছিল। এমনকি তিনি ঠিক করেছিলেন যে হরিদাস গোয়েন্দা আসার সঙ্গে সঙ্গেই গয়নার রাশি বের করতে পারবেন। কিন্তু তিনি যখন বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনকে বিদায় দিতে বললেন এবং বাড়ির কোনো ঘর তল্লাশি না করে চলে গেলেন, তখন হরিমোহন বাবুর হরিদাসের কার্যালাপের ওপর বিশেষ সন্দেহ হল। হরিমোহন বাবু ভাবতে লাগলেন, এই অবস্থায় আর কোনো গোয়েন্দা নিয়োগ করা উচিত কিনা। অনেক ভেবেচিন্তে তিনি ঠিক করলেন, যখন একজনের ওপর নির্ভর করেছেন তখন অন্য লোককে সে কাজের ভার দিলে কাজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বিশেষত তাতে হরিদাস গোয়েন্দা বিরক্ত হয়ে তার কাজ ছেড়ে দিলেও দিতে পারেন। সুতরাং বিশেষ বিবেচনা করে হরিমোহন বাবু আর কোনো ব্যবস্থা করতে সাহস করলেন না। হরিদাস তার বাসায় ফিরে আসলেন। যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হলো ততক্ষণ অন্য নানা প্রকার কাজ শেষ করতে লাগলেন। সন্ধ্যার কিছু আগেই তিনি ছদ্মবেশ পরে আবার হরিমোহন বাবুর বাড়িতে উপস্থিত হলেন। এবার আর তিনি হরিমোহন বাবুর সাথে দেখা করতে আসেননি, সুতরাং বাড়ির ভেতরে প্রবেশ করলেন না। বাড়ির সামনের রাস্তার ধারে একটা মুদির দোকানে আশ্রয় নিলেন। মুদি জিজ্ঞাসা করল, তুমি কি চাও হে? হরিদাস সম্পূর্ণ গ্রামীণ লোকের কথা এবং স্বর অনুকরণ করে উত্তর দিলেন, আমি এখানে
এই আমার এক পরিচিত লোককে খুঁজতেছি। যাকে খুঁজছো তার নাম কি? হরিদাস কিছুক্ষণ মাথা চুলকে আমতা আমতা করে উত্তর দিলেন, তাই তো, নামটা তো আমার ঠিক মনে আসতেছে না। তুমি তো খুবই বোকা, নামটাও মনে নেই। আমরা কি হাত গুনে তোমার চেনা লোক কোথায় থাকে বলে দেবো নাকি? হরিদাস তার পরিচিত ব্যক্তির নামটি মনে করার ভান করে কিছুক্ষণ ধরে চিন্তা করতে লাগলেন। আসলে তিনি যা চিন্তা করছিলেন তা মুদির ভাবনার বাইরে। এইরকমই কিছুক্ষণ ভাবার পর হরিদাস বললেন, না, নামটা আমার এখন কিছুতেই মনে আসতেছে না। আমি এখন এইখানে একটু বসি, বড় ক্লান্ত হয়ে পড়েছি, পয়সাও নাই। আমায় 2 পয়সার জলপান দেবে? জলপান খাইতে খাইতে যদি নামটা মনে করতে পারি তাহলেই তো তোমাদের কইব। আর যদি একান্তই মনে না পড়ে তাহলে যে মুখে আইসাছিলাম সেই মুখেই ফিরা যাব। মুদি ছদ্মবেশী হরিদাস গোয়েন্দার হাতে 2 পয়সার জলপান দিয়ে বলল, আচ্ছা, সেই ভালো। তুমি ওখানটায় গিয়ে বসে জলপান খাওগে, খাওয়া হলে জল দেবো। আর এর মধ্যে রাস্তার দিকে ঠিক করে তাকিয়ে থেকো। যদি তোমার কোনো আলাপি লোক যায় তাহলে তাকে দেখে ডাকতে পারবে। তাছাড়া এখানেও অনেক লোকের যাতায়াত আছে, তাদের দিকেও নজর রেখো। যদি তার ভেতর তোমার চেনা লোক কেউ বেরিয়ে পড়ে। হরিদাস এসব কথার কোনো উত্তর দিলেন না। তিনি মুদির কথায় কেবল 2-4 বার মাথা নেড়ে জলপান খেতে আরম্ভ করলেন। এমন সময় মুদির দোকানে একজন ব্রাহ্মণ কিছু জিনিস কিনতে আসলো। হরিদাস আর চোখে তার দিকে তাকিয়ে রইলেন। মুদি জিজ্ঞাসা করল, কি হে ভূতনাথ, তোমার বাবুর জিনিসের কিছু খোঁজ খবর হলো? ভূতনাথ এদিক ওদিক তাকিয়ে উত্তর করল, ওই আর খোঁজ খবর, তা তো এখন কিছুই বুঝতে পারছি না। তোমার বাবু কি করছেন? কি আর করবেন, শুনছিলাম গোয়েন্দা লাগিয়েছে। হরিদাস বুঝলেন সে লোকটি হরিমোহন বাবুর নিয়োগ করা ব্রাহ্মণ। সুতরাং তার কথাবার্তায় তার জানার আগ্রহ জন্মাল। কিন্তু পাছে তার ভেতরের ভাব কেউ জানতে পারে, এই জন্য সেদিকে স্পষ্টত একটুও লক্ষ্য না করে ঘাড় নিচু করে জলপানে ব্যস্ত রইলেন। তার সাজগোজ, চালচলন, আকার দেখে কারোর সন্দেহ করার কিছুই ছিল না, তাই কেউ সন্দেহও করল না। গোয়েন্দা লাগিয়ে আর কি হবে? আমি নিশ্চিত হয়ে বলতে পারি বাড়ির লোকের দ্বারাই এ কাজ হয়েছে। তা না তো কি ভাই, নইলে কি ঘরের ভেতর থেকে অমন দামি জিনিসগুলো আকাশে উড়ে গেল নাকি? আরে সেটাই তো, আরে এত বড় আশ্চর্যের কথা, ঘরের ভেতর জিনিস রেখে ঘরে চাবি দিয়ে চলে গেল, আর ভেতর থেকে কেমন করে চুরি করলো ভাই? এরকম তো আগে কখনো শুনিনি। শুধু কি তাই, আবার গয়নাগুলো নাকি বাবুর মেয়ে একটা বাক্সের ভেতরে ভরে চাবি দিয়ে নিচে নেমে গিয়েছিল। একেবারে সে বাক্স শুদ্ধ লোপাট। চোরের সাহস আছে বটে। একবারই লোক গিজগিজ করছে, তার ভেতর থেকে তালাবন্ধ দরজা খুলে মাল বের করে নিয়ে চলে গেল, অথচ দরজায় যেমন চাবি দেয়া তেমনি রয়েছে। বড় আশ্চর্যের কথা ভূতনাথ, যেন মন্ত্রের মতো সব কাজ সেরেছে। আর আমায় বলে কি হবে দাদা, আমারও চমক লেগে গেছে। এসব যেন সব অসম্ভব সম্ভব বলে মনে হচ্ছে। আচ্ছা ভূতনাথ, তোমার কারোর উপর সন্দেহ হয় না? আমি আর কার ওপর সন্দেহ করব বলো? বাবুর বাড়ির ভেতরে তো কোনো পুরুষ ঢুকতে পারে না, কারোর যার হুকুমও নেই, সব কড়াকড়ি ব্যবস্থা। এর ভেতর থেকে কোনো পুরুষ চোর যে গিয়ে কাজ করবে তা তো আমার বিশ্বাসই হয় না। তবে যদি... এই কথা বলে ভূতনাথ একটু থেমে গেল। তারপর একবার চারিদিকে তাকিয়ে দেখল কেউ তার কথায় কান দিচ্ছে কিনা। হরিদাস গোয়েন্দা যেমন জলপান করছিলেন সেইভাবেই নতমুখে খেতে লাগলেন। তাকে সন্দেহ করার যদি কোনো কারণ থাকতো
তাহলে হয়তো একটা কথা ছিল, কিন্তু তার ছদ্মবেশ কেউই অনুমান করতে পারেনি বলে মুদি ও ভূতনাথের কথাবার্তা আগের মতোই চলতে লাগল। ভূতনাথ যখন চারিদিক ভালো করে দেখার পর বুঝতে পারল যে সেই সব কথা শোনার জন্য কেউই আগ্রহী হয়ে তার মুখের দিকে তাকিয়ে নেই, তখন সে আবার বলতে লাগলো, কি জানো ভাই, বড় ঘরের বড় কথা, তুমি আমি সে কথা বলে কি ফাঁসিতে যাব? এই জন্যই সাবধান হয়ে কথা বলতে হয়। কি জানি যদি কেউ শুনে টুনে ফেলে। শুনলেই বড় ক্ষতি হয়ে গেল। এত টাকার গয়না চুরি হয়েছে, সারা দেশময় ছড়িয়ে গেল, যাত্রার মুখে ওই একই কথা শোনা যাচ্ছে, আর আমরা সেই কথা বললেই বুঝি সব দোষ। আমরা তো চুরি করিনি, তাহলে আর ভয় কি? তোমার আর ভয় কি? তুমি তো আর কারুর চাকর নও। ভয় যা কিছু আমাদেরই। কেন তোমাদেরই বা ভয় কিসের? দোষ থাকলে তো ভয় করবে, শুধু শুধু ভয় করবে কেন? শুধু শুধু ভয়? তুমি কি বুঝবে বলো? বাবুদের তো আর গুণের কমতি নেই, বলেই হলো অমুকজন চুরি করেছে। এটা ভাই তোমার অন্যায় কথা। সব বিষয়েরই একটা সম্ভব অসম্ভব আছে তো। যেমন খুশি যা হয় একটা বললেই তো আর হবে না। এই রকম কথা হচ্ছে এমন সময় একজন দাসী সেখানে আসলো। তাকে দেখে মুদি হঠাৎ চুপ করল। ব্রাহ্মণ যে জিনিস কিনতে এসেছিল সেটা নিয়ে চলে গেল। মুদি হেসে জিজ্ঞাসা করল, কি গো মঙ্গলা, গয়না টয়নাগুলোর কিছু খোঁজ হলো না? কই আর হলো বলো? সে কি আর মানুষে নিয়েছে যে খোঁজ হবে? মানুষে নেয়নি তো নিল কে? কি জানি বাছা, বাক্সে চাবি দেওয়া, ঘরে চাবি দেওয়া, গয়নাগুলো কি করে আর মন্ত্রের জোরে উড়ে গেল? ভূতে নিয়েছে, ভূতে। এ কি মানুষের কাজ বাছা? এইরকম কথা বলে মঙ্গলা মুদিকে 2-3টি ভূতের গল্প শোনাল। মুদি দাসীর কথা শুনে হাসতে হাসতে অস্থির হল। যখন মঙ্গলা দেখল তার দামি কথাগুলোর কোনো ফল হলো না, তখন সে বিরক্ত হয়ে চলে গেল। মুদির তখনও হাসি থামল না। অনেকক্ষণ পরে হাসির বেগ একটু কমে এলে মুদি হরিদাস গোয়েন্দার দিকে ফিরে জিজ্ঞাসা করল, কি হে, তোমার জলপান খাওয়া হলো? হ্যাঁ ভাই, এইবার একটু জল দিতে কও। অনেকটা পথ ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ছিলাম, তাই জিরিয়ে জিরিয়ে 2-4টি করে জলপান খাইছিলাম। হরিদাসের এই রকম কথা শুনে মুদির মনে একটু দয়ার সঞ্চার হলো। সে বলল, আহা, বটে বটে, তা তুমি না হয় আর একটু বিশ্রাম করো। আমাদের এই দোকান রাত দুপুর পর্যন্ত খোলা থাকে, তুমি আরামসে ততক্ষণ বসে জিরাতে পারো। আর এর মধ্যে যদি তোমার সেই চেনা লোকটিকে দেখতে পাও তাহলে ভালোই হবে। আমার মনে হয় তুমি ভুল করছো, হয়তো এই পাড়ায় তোমার চেনা লোক কেউ নেই, নইলে আমার দোকানে কত লোক আসা যাওয়া করে। এই তো তোমার সামনে কত লোক আসলো গেল। যদি সে লোক এই পাড়ার হতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই তুমি দেখতে পেতে। তুমি তো তার নামটিও মনে করতে পারলে না। যদি নামটি মনে করতে পারতে তাহলে আমি তোমায় এখনই তার খোঁজ বলে দিতাম। তোমাদের দেশের লোকের মধ্যে আমি এখানকার প্রায় সবাইকেই চিনি। তাদের কয়েকটা নাম বলবো, তাহলে যদি তোমার মনে হয়। হরিদাস মুদির কথায় বাধা দিয়ে বললেন, না থাক, আর কাজ নাই। আর খানিকটা দূরে গেলেই আমার আরেকজন আলাপি লোকের সঙ্গে দেখা হইবে। আমি তার বাসাতেই আজ রাতে থাকব। সেই আমায় সব এই ঠিকঠাক করে বইলা দিতে পারবে। এই রকম কথা বলতে বলতে রাস্তায় একজন লোককে চলে যেতে দেখে তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। মুদি তাকে হঠাৎ এরকমভাবে উঠে দাঁড়াতে দেখে জিজ্ঞাসা করল, ও কি, তুমি জল খেলে না? এমনি এমনি চলে যাচ্ছ যে? হরিদাস গোয়েন্দা তখন একেবারে দোকানের বাইরে এসে দাঁড়িয়েছেন। মুদির কথায় একটা উত্তর না দিলে পাছে তার মনে কোনো রকম সন্দেহ হয়,
এই জন্যই তিনি বললেন, থাক, এবার আমার অত তেষ্টা পাইনি, আমি চললাম। কাল বোধ হয় আবার তোমাদের এই দিকে আসতে হবে, তখন কথা হইবে, চলি। এই বলে তিনি চলে গেলেন। মুদি তখন অবাক হয়ে দোকানের আর একটা লোকের দিকে তাকিয়ে বলল, এ কি, লোকটা পাগল নাকি? যে লোকটির দিকে তাকিয়ে মুদি এই কথা বলছিল সে হরিদাসের জন্য এক ঘটি জল নিয়ে এসে দাঁড়িয়েছিল। সেও তার এই অদ্ভুত ব্যবহারে আশ্চর্য হয়ে উত্তর দিল, হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, এই লোকটা পাগল নাকি। এই সময় দোকানের আর একজন লোক বলল, ওই দেখো, এইদিকে তাকিয়ে দেখো, লোকটা যে 2 পয়সা জলপান কিনেছিল তার কিছুই তো খায়নি, সবই প্রায় এইখানে ছড়িয়ে ফেলে রেখে গিয়েছে। তখন দোকানের আর যে যে ছিল সবাই উঠে সেইখানে দেখতে আসলো। দেখল সত্যি সত্যিই লোকটি জলপান খাওয়ার ভান করে বসেছিল মাত্র, কিন্তু তার একটুও সে খায়নি। লোক দেখানোর মতো 2-1 বার গালে তুলেছিল মাত্র, কিন্তু বেশিরভাগ পাশে ফেলে দিয়েছে। তখন সেই সব লোকগুলোর মধ্যে যে সবচেয়ে বয়স্ক সে বলল, এই লোকটা নিশ্চয় গোয়েন্দার চর, ওইখানে কাউকে খুঁজতে আসেনি, ভান করে বসেছিল। আর কে কি বলে তাই শুনছিল, এটা আমি নিশ্চিত বলতে পারি। আর একজন বলল, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমারও তাই মনে হচ্ছে। গোবিন্দার চর না হলে কি এমন সহজে এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে যেতে পারে? আচ্ছা, ও যদি গোয়েন্দাই হবে তাহলে এমন করে সেজে আসবে কেন? তা না আসলে লোকে টের পাবে, যে চোর সে খোঁজ পেলে সাবধান হয়ে যাবে। গোয়েন্দারা কত রকম সেজে ঘুরে বেড়ায়, তা তুই কি জানবি? আচ্ছা, এই এমন গেও লোকের মতো কথা বললো কেমন করে? তা গোয়েন্দারা সব পারে। বাহাদুরি আছে, বলতেই হবে। মুদির দোকানের লোকগুলো এইভাবেই ছদ্মবেশী হরিদাসের আলোচনা করতে থাকুক। এর মধ্যে এই হরিদাস কাঁড় খোঁজে কোথায় গেলেন সেই কথায় আসা যাক। কিন্তু সেই কথা এইবার তার মুখে শুনব। কি ভাবলেন, এতক্ষণ কার গলায় গল্পটা শুনছেন? আমি আসলে হরিদাস গোয়েন্দা। মুদির দোকান থেকে হঠাৎ বেরিয়ে যাওয়ার পেছনে আমার একটা বিশেষ কারণ ছিল। কোনো একটা লোককে মুদির দোকানের সামনে দিয়ে চলে যেতে দেখে হঠাৎ আমি এত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়েছিলাম। তার পিছনে পিছনে আমাকে অনেক দূর যেতে হয়েছিল। সিমলা কাসারিপাড়া চোর বাগান হয়ে সেই লোকটি একটানা এগোতে লাগলো। আমিও তাকে সহজে ছাড়লাম না, ঠিক তার পিছনে, অথচ একটু দূরে রইলাম। সে মাঝে মাঝে পিছনে ফিরে দেখতে লাগলো, কিন্তু আমি যে তার পিছু নিয়েছি তা বোধহয় বুঝতে পারল না। চোর বাগানের মোড় পেরিয়ে সে বাঁশতলার গলির ভেতরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে আমিও কিছুটা দূরে এগিয়ে গিয়ে দেখলাম রাস্তায় একজন লোকের সাথে দেখা হওয়াতে রাস্তার মাঝখানে সেই লোকটি তার সাথেই কথাবার্তা বলতে লাগলো। আমি ভাবলাম যদি সেই অবস্থায় আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার কাজকর্মের ওপর সে সন্দেহ করতে পারে, অন্তত বুঝতে পারে যে আমি তার পিছু নিয়েছি। তাই বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে আমিও এগোলাম। যাওয়ার সময় শুনলাম সে বলছে, পাগল আর কি। একথা শুনে তাদের কি কথাবার্তা হচ্ছিল তা ঠিক অনুমান করা গেল না। আমি যখন তাদের পেরিয়ে খানিকটা দূরে চলে গিয়েছি তখন তারা আলাদা হলো। আমি যার পিছু নিয়েছিলাম সে সামনের গলির ভেতর প্রবেশ করল, আর অন্য লোকটা আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই দিকে আসতে লাগলো।
তাকে দেখে আমি কাছেই একটা অন্ধকার গলির মধ্যে ঢুকলাম। সে লোকটি গলি পেরিয়ে চলে গেলে পর আমি ছদ্মবেশ পরিবর্তনের চেষ্টা করলাম। যে ছেঁড়া খোঁড়া ময়লা কাপড় পরেছিলাম তার ভেতর মালকোচা মারা ভালো কাপড় পরা ছিল। সেই কাপড়ের ভেতর একজোড়া হালকা তালতলার চটিও ছিল। কোমরে চাদর জড়িয়ে রেখেছিলাম। একটা পাতলা সুইস কাপড়ের জামাও সেই চাদরের সাথে ভাঁজ করা ছিল। গোয়েন্দাগিরি করতে গেলে কখন কি দরকার হয় তা বলা যায় না, সুতরাং আগের থেকেই এইরকম আয়োজন করে আমায় বাড়ি থেকে বেরোতে হয়েছিল। 2-4 মিনিটের মধ্যে মেদিনীপুরের চাষাগোছের একটা টিপটপ বাবুতে পরিণত হলাম। আর তখন আমাকে চেনার উপায় নেই। এমনকি যে মুদির দোকানে বসে কিছুক্ষণ আগে জলপান নিয়ে খাচ্ছিলাম সেও আমায় দেখলে আর চিনতে পারত কিনা সন্দেহ আছে। মুখে হাতে পায়ে একটু বিলিতি রং লাগানোও ছিল, সেটাও সেই ছেঁড়াখোড়া কাপড় দিয়ে মুছলাম। 2 হাত দিয়ে মাথার চুলে চিরুনি ব্রাশের কাজ সেরে নিলাম। 2-4 মুহূর্তের পরেই আমি সেই গুপ্তস্থান থেকে বেরিয়ে এসে সেই গলিতে প্রবেশ করলাম যেখানে সেই ব্যক্তি প্রবেশ করেছিল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। গলিটার মধ্যে দূরে দূরে 2-1টা তেলের আলো জ্বলছিল। সেই আলোতে যতদূর সম্ভব দেখলাম, কিন্তু কাউকে পেলাম না। একটা বাড়ির বাইরের ঘরে মিটমিট করে প্রদীপ জ্বলছিল, আর সেই আলোর সামনে বসে 2জন লোক কথা বলছিল। আমি সেটা দেখে জানলার ফাঁক দিয়ে যেমন দেখতে যাব অমনি পিছন থেকে হঠাৎ একজন আমার মুখ টিপে ধরল। আর একজন একখানা চাদর আমার মুখে চোখে বেঁধে ফেলল। আমি প্রাণপণ চেষ্টা করেও তাদের হাত ছাড়াতে পারলাম না। মনে হলো 2জন আমার হাত আর 2জন আমার পা ধরেছে। আর কোনো উপায় না দেখে আমি চুপ করে রইলাম। তারা আমায় শূন্যে শূন্যে ছোটবেলায় 2জন ছাত্রকে গুরুমশায়ের পাঠশালায় যেরকম ঝোলাই করে নিয়ে যায় সেই রকম নিয়ে চলল। আমার নিঃশ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, অথচ আমি কিছু বলতে পারলাম না। অনেক বিপদে পড়েছি, কিন্তু এমন অসহায় অবস্থা কখনো ঘটেনি। তারা আমায় বয়ে নিয়ে সেই অন্ধকার গলির ভেতর কিছুটা দূরে নিয়ে গিয়ে একটা বাড়ির ভেতরে প্রবেশ করল। একজন বলল, ওরে আবার সেই বড় ছোড়াটা নিয়ে আয় তো, আজ শালাটার পেট ফেঁড়ে দেবো একবারে। এই কথা শোনার পর সাথে সাথে আমি কেঁপে উঠলাম, কিন্তু বিপদে ধৈর্য ধরা আমার অভ্যেস, সুতরাং অধীর না হয়ে স্থিরভাবে রইলাম। মুটেরা মালের বস্তা নামাতে হলে যেমন ধপাস করে ফেলে দেয়, তারাও সেই রকম আমার দেহটাকে মমতাশূন্য হয়ে ধপাস করে একটা ঘরের মেঝের ওপর ফেলে দিল। আমার শরীরে তাতে খুব আঘাত লাগলো বটে, কিন্তু অনেক কষ্টে তা সহ্য করলাম। তারা আমাকে স্থিরভাবে পড়ে থাকতে দেখে অবাক হলো। একজন বলল, ওকে রে, ব্যাটাটা যে নড়া সরা বন্ধ, মারা গেল নাকি? হ্যাঁ, তা হতে পারে। তুই যেভাবে মুখ বেঁধেছিলি হয়তো দম বন্ধ করেই মারা গেছে। আমি ভাবলাম এই অবস্থায় এই সুযোগ মন্দ নয়। ঠিক করলাম যদি এরা আমার মৃত্যু হয়েছে কিনা দেখতে আসে, তাহলে এমনভাবে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে থাকবো যে এরা আমায় মৃত বলে নিশ্চিত করবে। তাদের মধ্যেও 2-1 জন আমাকে দেখতে আসলো। আমি কাটা মাছের মতো হয়ে পড়ে রইলাম। একজন একটা দেশলাই জ্বালিয়ে আমার মুখের কাছে ধরল, আর একজন বুকে ও নাকে হাত দিয়ে দেখল। সবাই তখন সিদ্ধান্ত করল আমার মৃত্যু হয়েছে। যাকে ছোড়া আনতে বলা হয়েছিল সে সেই সময় এসে পৌঁছল। একজন বলল, আর ছোড়া আনার দরকার নেই, এমনি এমনি ব্যাটা মারা গেছে। এখন এর একটা উপায় কি করা যায় সেটা বল দেখি। সে লোকটা প্রথমে তাদের কথায় বিশ্বাস করলে না। সে একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আমার সারা শরীর ভালো করে দেখল।
তার দেখা শেষ হলে দলের একজন জিজ্ঞাসা করল, দেখ, সাক্ষাৎ জ্যান্ত মানুষকে খুন করে ফেলা গেল, এখনো উপায়? এই এই আচ্ছা, লোকটা কে বল দেখি? ও এক সালা গোয়েন্দা না হয়ে আর যায় না। বামনটা বলছিল না যে একটা গোয়েন্দা ওর পিছু নিয়েছে? তাও যদি নির্দোষ লোক হয়, আহা, তাহলে একটা নির্দোষ মানুষকে খুন করে ফেলা হয়েছে। আহা, তোমার আর অত দয়ায় কাজ নেই। না, তা বলছি না, তবে কি জানো, ও যদি সেই গোয়েন্দা না হয় তাহলে 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 আর হবেটা কি? ও এমন করে উকি ঝুঁকি মারছিল কেন? ওর তো সেই ও মরেছে। আর এই যে ছোড়া নিয়ে পেটটা ফেড়ে দেবে বলছিলে, আরে বললামই বা, করতাম কিনা তা তুই কি করে জানবি? না, তা তোমার সেই গুণে কমতি নেই। পেট ফেড়ে নাড়ি ভুড়ি বের করে দিতে তুমি খুব মজবুত। এই কদিনের ভেতরে প্রায় 5-6টা পার করলে। যাক যাক, সে কথা যাক, এখন কি করা যায় বল? যা বরাবর করে আসছো তাই করবে। ওরে আর জিজ্ঞাসা করছো কি? একবার বামনাটাকে ডেকে জিজ্ঞাসা করলে হয় না? সে তো এসেই বলেছে একজন লোক তার পিছু নিয়েছে। আরে তবুও তাকে একবার ডেকে দেখ না, অন্তত এই লোকটাই তার পিছু নিয়েছিল কিনা জানা যাবে এখন। তারা ভিন্ন ভিন্ন জন এইভাবে ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো। আমি কাউকেই চিনতাম না, সুতরাং কারোর নাম দিতে পারলাম না। আমার মনে হলো তারা গুন্ডা, লোকের কাছ থেকে টাকা নিয়ে তার হুকুম মতো এরা কাজ করে, তাতে প্রাণের মায়াদয়া রাখে না। আমি কি করে এইরকম মায়া মমতাহীন নরপিশাচদের হাত থেকে উদ্ধার পাব, তার কোনো উপায় ঠিক করতে পারলাম না। আসন্ন বিপদ বুঝেও ধৈর্য ধরে রইলাম, কিন্তু প্রাণে বড় ভয় হতে লাগলো। কি জানি, যদি এই অবস্থায় একঘা ছোড়া বসিয়ে দেয়। অনেক তর্ক বিতর্কের পর তারা বামনাটাকেই ডাকা ঠিক করল। আমি যেমন চুপ করেছিলাম সেরকমই রইলাম। একজন একটা প্রদীপ আনতে ও আরেকজন সেই বামনাটাকে ডাকতে গেল। আমি জানতাম আমি যার পিছু নিয়েছিলাম সে যদি সেই বামনা হয়, কারণ সে আমায় যে অবস্থায় ও যে প্রকার ময়লা ছেঁড়াখোড়া কাপড় পরা দেখেছিল, এখন সে সমস্তই চলে গেছে, তার চিহ্নমাত্রও নেই। সুতরাং তার পক্ষে আমায় চিনে নেওয়াটা সম্পূর্ণ অসম্ভব। একটা লোক একটা প্রদীপ নিয়ে আসলো এবং মনে হলো তার সঙ্গে সঙ্গে আর একটা লোকও প্রবেশ করল। একজন জিজ্ঞাসা করল, কই দেখি, আমি দেখলেই ঠিক বলতে পারবো। এই কথা বলেই সে আমার কাছে এলো। সঙ্গে সঙ্গে আরও 4-5 জন আসলো। সে বলল, না না, এ কখনোই নয়। এ তোরা কাকে খুন করেছিস? এ তো একজন অন্য লোক। আহা, তোরা একে কেন মারলি? থাক থাক, তোমায় আর দুঃখ কান্না করতে হবে না। যা করে ফেলেছি তার তো আর কোনো উপায় নেই, তারপর ব্যবস্থা করা যাবে। আমি বুঝলাম সে লোকটি তাদের বলা বামনাই বটে। আমাকে সে চিনতে পারল না, সুতরাং চুপচাপ ফিরে গেল। মুদির দোকানে হরিমোহন বাবুর 5 ব্রাহ্মণ যেভাবে গয়না চুরির কথা বলছিল, তাতে তার ওপর আমার সন্দেহ হয়। সেই সন্দেহর কারণ যে কেবল তার কথাবার্তা শুনেই জন্মেছিল তা নয়, তার ওপর সন্দেহ হওয়ার অন্য কারণও ছিল। হরিমোহন বাবুর বাড়িতে আমি এমন কোনো সূত্র পেয়েছিলাম যাতে আমার 5 ব্রাহ্মণদের ওপর সন্দেহ হতে পারে। 5 ব্রাহ্মণ মুদির দোকানে কথা বলতে বলতে মঙ্গলা দাসীকে দেখে সরে যায়। কিছুক্ষণ পরেই তাকে অবস্থা অনুযায়ী টিপটপ বাবু সেজে দ্রুত পায়ে মুদির দোকানের সামনে দিয়ে চলে যেতে দেখে আমি তার পিছু নিই। তারপর যে যে ঘটনা ঘটেছে তা তো সবাই শুনলেনি। এই বামনাই এই ব্রাহ্মণ। বামনা চলে গেলে গুন্ডারা আমার ব্যবস্থা করতে লাগলো। একজন বলল, লাশ রাস্তায় ফেলে দাও। সুবিধার কথা নয়, এই ইংরেজের রাজত্ব। চলে গেলে কি, কে খুন করেছে তা কে জানে?
কাজ কি বাবা অত গোলমালে? সাদা সিধে কাজ মিটিয়ে ফেলো না। না না, খবরদার, রক্তারক্তিতে কাজ নেই। যখন এই কাজে গোয়েন্দা লেগেছে তখন এর চিহ্ন মাত্র রাখা যাবে না। কি জানি কি থেকে কি হয়। তারপর তারা চুপি চুপি কি পরামর্শ করলো আমি ভালো শুনতে পেলাম না, তবে যে দু একটা কথায় আমার কান গিয়েছিল তাতেই বুঝলাম আমায় সেই বাড়ির ভেতরের পাতকুয়ায় ফেলে দেবে। তবে এখন এরকমই থাক, রাত 1টার সময় সে কাজ হবে। এখন ওখানে বামনাটা কিরকম ভাগ বাটোয়ারা করছে দেখা যাক, চল। তেমন যদি 2 পয়সা না পাওয়া যায় তাহলে তাকেও। সবাই তাতে সন্তুষ্ট হলো এবং একে একে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারা চলে গেলে আমিও বাইরে বেরোলাম। আমি দেখলাম তারা কিছুটা দূরে গিয়ে একটা বাড়ির মধ্যে প্রবেশ করল। আমি আর সে বাড়ির দিকে না গিয়ে সেই গলির অন্য দিক দিয়ে বড় রাস্তায় বেরোলাম। সামনেই একজন রাস্তার পাহারাদার দাঁড়িয়েছিল। তাকে ডেকে একটু আড়ালে নিয়ে গিয়ে সমস্ত কথা সংক্ষেপে বললাম এবং আত্মপরিচয় দিলাম। সে বড় বড় 2-4টে সেলাম জানিয়ে হুকুম চাইল। আমি তাকে দরকার মতো উপদেশ দিয়ে দ্রুত পায়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে এসে যে জায়গায় আমার ছেঁড়া খোড়া ময়লা কাপড় লুকিয়ে রেখেছিলাম সেই স্থানে ফিরে আসলাম। সেখানে আমার 2টো ছোট পিস্তলও লুকিয়ে রেখেছিলাম। বিশেষ কোনো দরকার হবে না ভেবে তা নিয়ে যাইনি। এখন তার দরকার হওয়াতে 2 হাতে 2টি নিয়ে পাহারাদারদের আসার অপেক্ষায় অন্ধকারে লুকিয়ে রইলাম। 15 বা 20 মিনিটের মধ্যেই ছদ্মবেশী পাহারাদাররা একে একে এলোমেলোভাবে চলে যেতে লাগলো। আমি তাদের একজনকে দেখতে না দেখতেই বুঝতে পেরেছিলাম যে দলবল সহ তারা উপস্থিত হয়েছে। আর অপেক্ষা করার কোনো দরকার দেখলাম না বলে পিস্তল 2টি চাদর জড়িয়ে কোমরে রাখলাম। তারপরেই গুপ্ত স্থান থেকে বেরিয়ে এসে সেই গলিতেই প্রবেশ করলাম। দেখলাম যেরকম উপদেশ দিয়েছিলাম পাহারাদাররা ঠিক সেই রকম কাজ করছে। আমাকে গলিতে প্রবেশ করতে দেখে কেউ কিছু বলল না, কিন্তু আমার সামনে দিয়ে আর একজন গলি থেকে বেরিয়ে আসার সাথে সাথে একজন ছদ্মবেশী পাহারাদার তার পিছু নিল। আর এক মুহূর্ত অপেক্ষা না করে যে বাড়িতে আমার আক্রমণকারীদের প্রবেশ করতে দেখেছিলাম সেই বাড়িতে একা প্রবেশ করলাম। হঠাৎ এক ধাক্কা মেরে দরজা খুলে ফেলতে যে কজন ঘরের মধ্যে মুখোমুখি করে বসেছিল তারা সবাই আমার দিকে চাইল। 2-1জন গয়নাগুলো সরিয়ে ফেলার চেষ্টা করল। আমি সেটা দেখে কঠোর স্বরে বললাম, খবরদার, একখানা গয়নাতেও হাত দিও না। আমাকে একা দেখে 2-4জন লাঠি সোটা ও ছোড়া ছুরিকা নিয়ে ভয়ঙ্কর মূর্তিতে উঠে দাঁড়াবার চেষ্টা করার সাথে সাথেই আমি কোমর থেকে 2 হাতে 2টো পিস্তল বের করে শূন্যে 2টো গুলি ছুড়লাম। যে ওঠার চেষ্টা করছিল মৃত্যুর ভয়ে ভীত হয়ে বসে পড়ল। এর মধ্যে ইন্সপেক্টর সাহেব দলবল নিয়ে উপস্থিত হলেন। আমি পুনরায় পিস্তল তুলে বললাম, খবরদার, যে একটুও নড়াচড়া করবে তার প্রাণ এক্ষুনি যাবে। পিস্তলের আওয়াজ শুনে আর পুলিশের দলবল দেখে সবাই হতভম্ব হয়ে গেল। আমার ইঙ্গিত মতো 2জন করে পাহারাদার এক একজন লোকের ওপর ঝাঁপিয়ে পড়ল। খুব সহজেই সেই ঘরে যে কজন বসেছিল তারা বন্দী হলো। বোধহয় তারা 2-1 মুহূর্ত ভাবার সময় পেলে এত সহজে ধরা দিত না। অন্তত পুলিশের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য একবার প্রাণপণে চেষ্টা করত। যখন সবার হাতে হাতকড়া পড়ল তখন বজ্র গম্ভীর স্বরে চোখ মুখ রাঙিয়ে আমি সেই 5 ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, এছাড়া আর কোনো গয়না আছে? হ্যাঁ? সে প্রথমে আমার কথায় উত্তর দিল না। তারপর ইন্সপেক্টর সাহেবের রুলের গুঁতো বড় মিষ্টি লাগাতে কাঁদো কাঁদো স্বরে বলল, না। গয়নাগুলো বাক্সবন্দি করে চাবি দিয়ে আমি তা নিজের হাতে নিলাম। বন্দীদের চালান দেওয়ার ও অন্য কাজের ভার ইন্সপেক্টর মশাইয়ের ওপর দিয়ে
আমি গলিরে মোড়ে এসে একখানা গাড়ি ভাড়া করে একেবারে হরিমোহন বাবুর বাড়িতে এসে উপস্থিত হলাম। গয়নাগুলো পেয়ে হরিমোহন বাবু খুবই আনন্দিত হলেন এবং সমস্ত গয়না তাতে আছে কিনা জানবার জন্য বাক্স সমেত বাড়ির ভেতরে নিয়ে গেলেন। অল্পক্ষণ পরেই ফিরে এসে বললেন, সমস্ত গয়নাই পাওয়া গেছে, কিছুই খোয়া যায়নি। তখন আমি তাকে সমস্ত ঘটনা বললাম। তিনি তা শুনে কখনো খুশি, আবার কখনো অবাক এবং কখনো বা শিহরিত হতে লাগলেন। শেষে বললেন, সার্থক আপনাদের বুদ্ধির জোর। সামান্য একটি বাঁশ দেখে আপনি এই সমস্ত আগে থেকে অনুমান করেছিলেন? হরিমোহন বাবুর বাড়ির অবস্থা ও মৃন্ময়ীর ঘর দেখে এবং সমস্ত ঘটনা শুনে কেমন করে গয়না চুরি হলো তা অনুমান করা খুবই কঠিন। আমি প্রথমে মনে করেছিলাম কোনো আত্মীয় মহিলা অথবা দাসীদের মধ্যে কেউ চুরি করেছে, কিন্তু মৃন্ময়ীর ঘরের খোলা জানলার দিকে দাঁড়িয়ে যখন আমি হরিমোহন বাবুকে পুকুরের কথা জিজ্ঞাসা করছিলাম, সেই সময়ে আসল সূত্র জানতে পারি। আমি দেখতে পাই মৃন্ময়ীর ঘরের পাশে একটা একতলা ছাদের ওপর একটা সরু বাঁশ পড়ে আছে। তখনই আমার মনে হয় যে সেই বাঁশটি জানলার গড়াদের ভেতর গলিয়ে ঘরের ভেতরের বাক্সের অংশটায় পরিয়ে দিয়ে তা উঠিয়ে জানলার ধার পর্যন্ত আনা যায় কিনা, এবং তারপর সেই বাক্স কাত করে জানলার ভেতর থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া সম্ভব হয় কিনা। বাক্সটার লম্বা দিকটা অর্থাৎ উচ্চতা কতটুকু তা জানবার জন্য হরিমোহন বাবুর কাছ থেকে সেই রকমই আর একটা বাক্স দেখতে চাই, এবং সেই বাক্স দেখেই আমি বুঝতে পারি যে ওটা খুব সহজে জানলার গড়াদের ভেতর দিয়ে গলিয়ে নেওয়া যেতে পারে। তারপর হরিমোহন বাবুর সঙ্গে রান্নাঘরের ছাদে গিয়ে আমি যখন দেখলাম যে সে ছাদে আরেকটি মানুষেরও আসার সম্ভাবনা নেই, তখন নিশ্চিত সিদ্ধান্ত করি যে পাঁচক ব্রাহ্মণ ছাড়া কেউই তা চুরি করেনি। এইরকমই একটা সামান্য সূত্র থেকে আমি এই খুব আশ্চর্যের গয়না চুরির ঘটনার সমাধান করি।